السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত প্রিয় ভাইরা, দেশের বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে নাকি দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাসেল ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। অনেকে আবার বলছেন যে রাসেল ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করছে। তবে এর সত্যতা কতটুকু, আসুন আমরা এর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোকপাত করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। রাসেল ভাইপার নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বেশিরভাগই গুজব সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা, সেই সাপটির নামের আগে রাসেল এলো কীভাবে? কেন এই সাপের নাম রাসেল ভাইপার হলো? জানা গিয়েছে স্কটিশ সার্জন এবং প্রকৃতিবিদ রাসেলের নাম থেকেই এসেছে রাসেল ভাইপার সাপের নাম। রাসেল 1726 সালের 6 ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন এবং এডিনবার্গ হাই স্কুলে রোমান এবং গ্রিক ক্লাসিকে পড়াশোনা শেষে আলেকজান্ডার মনোনোর অধীনে বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিষয়ে অধ্যয়ন করেন। তিনি 1750 সালে একজন ডাক্তার অফ মেডিসিন হিসাবে স্নাতক হন। 1781 সালের পর রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং মানুষের জন্য বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজে বের করার জন্য রাসেলকে নিয়োজিত করেন। তিনি সাপগুলোকে শনাক্ত করেছিলেন। তার মধ্যে একটি হলো কাতুকা রেকুলা পোদা, যা প্রাণঘাতী হওয়ার ক্ষেত্রে কোবরার পরেই অবস্থান ছিল। এটি বর্তমান সময়ের রাসেল ভাইপার নামে আমাদের মাঝে পরিচিত। সম্মানিত বন্ধুরা, রাসেল ভাইপারের কামড়ে দ্রুত মৃত্যু হয়, এই কথাটা কি সত্য? আসুন আমরা এর সত্যতা জেনে নিই। রাসেল গাছের আঁশ ব্যবহার করে বিভিন্ন সাপগুলোকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার অনুসন্ধান ছিল অবিষাক্ত থেকে বিষাক্ত সাপগুলোকে আলাদা করার একটি সহজ উপায় বের করা মাত্র, আর কিছু নয়। আর এ কারণে তিনি কুকুর এবং মুরগির উপর সাপের বিষের শক্তির পরীক্ষা চালিয়েছিলেন এবং বিষের প্রখরতা বর্ণনা করেছিলেন। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের উপর একটি বই লিখেছিলেন, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রকাশ করেছিলেন। তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমন্ডেলের ভিতরে তার ওই বইয়ের প্রথম খণ্ড ছাপানো হয় 1796 সালে। 44টি খণ্ডে প্লেটে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় খণ্ডটি 4টি অংশে প্রকাশিত হয়েছিল, যার মধ্যে প্রথম দুটি 1801 এবং 1802 সালে প্রকাশিত হয়েছিল। সম্মানিত বন্ধুরা, রাসেল অবশেষে অসুস্থতার 3 দিন পর অবিবাহিত অবস্থায় 1805 সালের 2 জুলাই মারা যান। তার বইয়ের দ্বিতীয় খণ্ডের 3য় এবং 4র্থ অংশ 1807 এবং 1809 সালে তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। পিট ভাইটার গর্তের উপর 2টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি। এছাড়া কিভাবে সাপ তার ফনা ছড়িয়ে দেয় তার উপর আরেকটি গবেষণাপত্র তৈরি করেছিলেন তিনি। এই বিষধর সাপের উপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাখা হয় রাসেল ভাইপার করে। রাসেল ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে, যার নাম ডাবোয়া রুসিলি, যা অনেকটাই রাসেল ভাইপারের মতো দেখতে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে বর্তমান সময়ে সাম্প্রতিক রাসেল ভাইপার নিয়ে উদ্বেগ করছি, এটা কতটুকু যৌক্তিক? রাসেল ভাইপার সাধারণত ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায়। তবে রাসেল ভাইপার কোনো নির্দিষ্ট আবাসস্থলে সীমাবদ্ধ থাকে না। এরা ঘন ঘন এলাকা পরিবর্তন করতে থাকে। এই সাপ বেশিরভাগই খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকা ও কৃষি জমিতে পাওয়া যায়। রাসেল ভাইপার একটি নিশাচর প্রাণী, তবে শীতল আবহাওয়ার এটি দিনের বেলা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে।
প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরা সাধারণত ধীর গতির এবং অলস হয়ে পড়ে এবং কেউ বিরক্ত না করলে আক্রমণ করে না। তবে দুঃখজনক হলেও সত্য কথা বটে, আমরা ফেসবুকের উপরেই আমাদের বিশ্বাস এতটাই প্রবল যে আমরা আমাদের ইতিহাস না জেনে, পূর্বের ভালোভাবে জ্ঞান অর্জন না করে আমরা ঢালাওভাবে বলে দিচ্ছি যে এই সাপ এমন খারাপ, এমন বিষাক্ত, এমন রাগী যে যাকে কেউ আক্রমণ না করলেও ঢালাওভাবে সে এমনিতেই বিদ্যুতের গতিতে তাকে আক্রমণ করে। এটা নিছক ভুল ছাড়া বই কিছুই নয়। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আমাদের সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানতে পারলাম এই সাপের উপর যদি কেহ আক্রমণ করে তখন সে বিদ্যুৎ গতিতে আঘাত হানতে বাধ্য হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও এই কথার কে সমর্থন করে। রাসেলস ভাইপারের গর্ভাবস্থায় সময়কাল 6 মাসের বেশি। এরা মে থেকে নভেম্বর পর্যন্ত বাচ্চা উৎপাদন করে থাকে, তবে বেশিরভাগই হয় জুন এবং জুলাই মাসে। রাসেল ভাইপার ইঁদুর, ছোট কাঁকড়া, বিচ্ছু, টিকটিকি খায়। যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তারা ইঁদুরের ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে শুরু করে। প্রকৃতপক্ষে ইঁদুর এবং টিকটিকির উপস্থিতি তাদের মানুষের বাসস্থানের প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ, অর্থাৎ এই ইঁদুর এবং টিকটিকি খাওয়ার জন্যই তারা মানুষের আবাসস্থলে যেতে বাধ্য হয় এবং আকৃষ্ট হয়ে পড়ে। সম্মানিত প্রিয় ভাইরা, এই হলো রাসেল ভাইপারের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জেনে তা অনুধাবন করা এবং সঠিকটা বুঝবার এবং সকলের কাছে প্রচার প্রসার করার তৌফিক এনায়েত দান করুন। সকলে বলি আমিন।